অন্যরকম আনন্দ রাখতেছে। আজকে আমার ছেলেকে পাইছি, এইটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দ্বিতীয়বার জীবন পেলে মানুষের যেরকম অনুভূতি হয় ওই রকমই একটা অনুভূতি আর কি। আমরা দুশ্চিন্তা ছিলাম আমার ছেলেরা কখন আমাদের কাছে ফিরে আসবে। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। 64 দিন পর স্বজনদের কাছে পেয়ে অশ্রুসিক্ত হাসি জলদস্যুমুক্ত 23 নাবিকের, সবার প্রতি কৃতজ্ঞতা। যারা আমাদেরকে অল্প সময়ের মধ্যে সোমালিয়া জলদস্যুদের কবল থেকে মুক্ত করেছে, আমরা কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। বড় একটা বিপদ কাটিয়ে পরিবারের কাছে ফিরছি। আজকে যে আপনাদের মাঝে আসলাম, এই অনুভূতি প্রকাশ করার ভাষা নেই। চট্টগ্রামে ফুল দিয়ে বরণ, প্রতিকূলতা পেরিয়ে সুস্থভাবে ফেরায় স্বস্তির নিঃশ্বাস। 2 কাঁধ থেকে পাহাড় সম পরিমাণ ওজন নেমে এসছে। আজকে আমরা ঘুমাতে পারবো। আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে আমরা সবাই কাজ করছি। ইট ওয়াজ এ টিম ওয়ার্ক আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টাইগারদের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা, নতুন চমক তাসকিন সহ অধিনায়ক। বাজে পারফরমেন্সের পরও লিটন সৌম্য স্কোয়াডে, শুধু বলির পাঠা সাইফুদ্দিন, অভিমত সমর্থকদের। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ঢাকায় ডোনাল্ড লু, কোনো দলের সঙ্গে করবেন না দেখা, মাথা ব্যথা নেই আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্র নয় জনগণে ভরসা বিএনপির। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। 64 দিন পর স্বজনদের কাছে ফিরলেন জলদস্যুর হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহ। 23 নাবিক বিকেলে কুতুবদিয়া থেকে তাদের বহনকারী এমভি জাহান মনি চট্টগ্রাম বন্দরে ভিড়লে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ক্যাপ্টেন সহ একে একে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মি 23 নাবিক অবশেষে স্বজনদের মাঝে ফিরে গেছেন। 2 মাসের বেশি সময় জীববিদশা এবং সাগরে অবস্থানের পর মঙ্গলবার বিকেলে তাদের বহনকারী লাইটারি জাহাজটি ফেরে এনসিটি 1-এ। সেখানে তাদের বরণ করে নেন চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল। এর আগে এই লাইটারের জাহাজটির অবস্থান ছিল চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাঙ্কারেজে। সেখান থেকে চট্টগ্রাম বন্দরের পাইলট কামরুল আলম সেই জাহাজটিকে চালিয়ে এনসিটি 1-এ নিয়ে আসেন। এই সময় চট্টগ্রাম বন্দরের 2টি টাগবোট কান্ডারি 3 এবং কান্ডারি 4 এই জাহাজটিকে এসকর্ট দেয়। জিম্মি মুক্তিদশা থেকে মুক্তি পাওয়া 23 নাবিককে নায়কোচিত ও বিরোচিত সম্বোধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা সুস্থ অক্ষতভাবে ফেরত আসছি, তো আমরা সবাই স্ট্রং ছিলাম মেন্টালি। না আমাদের নির্যাতন ইনশাল্লাহ, হ্যাঁ এটাই উপর আল্লাহ। 2 কাঁধ থেকে পাহাড় সম পরিমাণ ওজন নেমে এসছে। আজকে আমরা ঘুমাতে পারবো। আর সে কারণে এই সম্বর্ধনার আয়োজন এমনটি বলেছেন সিটি মেয়র, বলেছেন বন্দর চেয়ারম্যান। বন্দরের যারা কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি তাদের জন্য আনন্দের বিষয়, আমার মনে হয় সারা দেশবাসীর জন্য একটা আনন্দের বিষয়। বর্তমান সরকারের অত্যন্ত দূরদর্শিতার জন্য এবং সাহসিকতার পদক্ষেপের জন্য আজকে আমাদের সন্তানদেরকে আমরা ফিরিয়ে পেয়েছি। অপরদিকে স্বজনদের কাছে ফিরতে পেরে নাবিকরাও ছিলেন উচ্ছ্বসিত। দেশবাসী আমাদের জন্য দোয়া করছে, আমরা খুবই সবার জন্য সবার কাছে খুবই কৃতজ্ঞ। আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা মুক্ত হয়ে আসতে পারছি। চলতি বছরের 12ই মার্চ মোজাম্বিক থেকে 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজ ফিরছিল দুবাইয়ের হামরিয়া বন্দরে। সোমালিয়ান উপকূল থেকে অন্তত 1500 নটিক্যাল মাইল দূরে এসে সোমালিয়ান জলদস্যুরা জাহাজটিকে জিম্মি করে সোমালিয়ান উপকূলে নিয়ে যায়। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সমসংবাদ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে স্বজনের কাছে ফিরে আবেগ আপ্লুত নাবিকরা। প্রতিকূলতা পেরিয়ে সুস্থভাবে ফেরায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারা। চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে পরিবারের সদস্যরা জানান ঈদের চেয়েও খুশির দিন তাদের কাছে। আরও জানাচ্ছেন ফেরদৌস লিপি। অনিশ্চিত যাত্রা শেষে 23 নাবিক সামনাসামনি স্বজনদের। প্রিয় সন্তানের মুখ দেখে আনন্দে আত্মহারা বাবা মা। সন্তানের চোখে মুখেও নাবিক বাবাকে কাছে পাওয়ার উচ্ছ্বাস।
তেইশ নাবিক ফেরার পর আবেগঘন পরিবেশ তৈরি হয় চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি জুড়ে। শুভেচ্ছা জানান এমভি আবদুল্লার অধিনায়ক সহ নাবিকরা। নতুন জীবনের অনুভূতি জানান সময় সংবাদের কাছে। অন্যরকম আনন্দ লাগতেছে, আজকে আমার ছেলেকে পাইছি, এইটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দ্বিতীয়বার জীবন পেলে মানুষের যেরকম অনুভূতি হয় ওই রকমই একটা অনুভূতি আর কি। জাহানমণি জেটিতে নোঙর করার পরপরই উপস্থিত সবার আবেগে জাহাজ থেকে নামতেই বেগ পেতে হয় নাবিকদের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা নাবিকরা জানান জিম্মি দশার সেই তিক্ত অভিজ্ঞতা। জানান সরকার, জাহাজ মালিক সহ সবার প্রতি কৃতজ্ঞতা। কোম্পানি আন্তরিকতার কারণে আমরা অত্যন্ত কম সময়ের মধ্যে চলে আসতে পেরে আমরা অত্যন্ত খুশি। দীর্ঘ 64 দিনের ভয়াল যাত্রা শেষে সন্তানের ফিরে আসায় সন্তানের প্রিয় খাবার রান্না করে অপেক্ষা করছেন মা। আবার বাবা নাবিককে কাছে পেয়ে প্রচন্ড ভিড়েও ছোট্ট সন্তানটি হাত ছাড়তে নারাজ। এমন দৃশ্য দেখা গেল মুক্ত নাবিকদের নিয়ে জেটিতে জাহানমণি ভেড়ার পরপরই। খুব বেশি দুশ্চিন্তা ছিলাম। আজকের অনুভূতি আসলে ভাষায় এটা এক্সপ্লেন করা যাবে না। আমরা অনেক বেশি পরিমাণে খুশি। ছেলেকে খাওয়াবো, ছেলের পছন্দের রান্নাগুলো রান্না করছি মা। মায়ের হাতে রান্না, ছেলে বিরিয়ানি বেশি পছন্দ করে। বন্দর কর্তৃপক্ষের সংবর্ধনার পর সাইনাবের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সঙ্গে নিজ নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন মুক্ত 23 নাবিক। দীর্ঘ এক দুঃস্বপ্নের যাত্রা শেষে এমভি আবদুল্লাহ 23 নাবিক আবারও নতুন করে সমুদ্র জয়ের স্বপ্ন দেখছে। চট্টগ্রামে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। এবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা প্রসঙ্গ। অবশেষে ঘোষণা করা হলো বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক আর তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় জায়গা হয়নি অলরাউন্ডার সাইফুদ্দিনের। স্ট্যান্ড বাই হিসেবে আছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। নানা গুঞ্জন, হিসেব নিকেশ অপেক্ষার পালা শেষে নির্ধারিত সময়ের প্রায় পৌনে 1 ঘন্টা পর হট সিটে 3 নির্বাচক। এরপর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একে একে ঘোষণা করলেন 15 স্বপ্ন সারথীর নাম। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তহিদ হৃদয় এবং তানজিম হাসান সাকিব। অফর্মে থাকা শান্ত, লিটন কিংবা সৌম্য তানজিদ তামিম নন। প্রায় মিনিট 40-এর সংবাদ সম্মেলনের অর্ধেকটা জুড়েই থাকলো সাইফুদ্দিনের বাদ পড়া ও তানজিম সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে। দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব, সে আলোকেই সাইফুদ্দিন কুড মেক ইট। তাসকিনের চোটের কারণে পেস বোলিং ইউনিট এখনো কিছুটা নড়বড়ে হলেও তাকেই সহ অধিনায়ক করে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে টাইগাররা। সে অনিশ্চয়তায় স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে হাসান মাহমুদকে। নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদ দিতাম। এর থেকে আমার মনে হয় যে আগামীতে এই ব্যাপারে আমরা নিজেরাও এবং যারা টিম ম্যানেজমেন্ট আছেন আরো সতর্ক হওয়ার চেষ্টা করব। বিশ্বমঞ্চে লাল সবুজের জার্সিতে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করার অপেক্ষায় 3 ক্রিকেটার। জাকের আলী অনিক, রিশাদের সঙ্গে শেষ মুহূর্তে দলে ঢোকা তানভীর। আর প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলার অপেক্ষায় 6 ক্রিকেটার। দু একটা স্লট নিয়ে আলোচনা সমালোচনা হলেও হাতে থাকা রসদ থেকে বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াডকে বেছে নিয়েছেন নির্বাচকরা। প্রায় মিনিট 40-এর প্রেস কনফারেন্সের বড় একটা অংশ জুড়ে ছিল তাসকিনকে নিয়ে আক্ষেপ আর হাপিত তেশের গল্প। কেন বোর্ডের এর আগেই বোধোদয় হলো না সে প্রশ্ন উঠতেই পারে। তবুও এই দলটার প্রতি আস্থা রাখতে বললেন প্রধান নির্বাচক। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এদিকে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সমর্থকদের আছে ভিন্ন মত। বাজে পারফরমেন্সের দোহাই দিয়ে সাইফুদ্দিনকে বাদ দিলেও টানা ব্যর্থ লিটন সৌম্যকে ঠিকই দলে রেখেছে বিসিবি। স্কোরটা ভালোই হয়েছে, এখন ডিপেন্ড করে তাদের খেলার উপরে। কজ আমরা অনেক সময় প্রিটেন্ড করি যে না ভালো হবে, বাট অনেক সময় হয় না। একজন আন্ডার পারফর্মিং ক্যাপ্টেন কিন্তু আরেকজনকে বলতে পারে না যে এই তাসকিন তোর ব্যাপারটা ভালো হচ্ছে না বা সাকিব তোর ব্যাপারটা ভালো হচ্ছে না। আনফর্চুনেটলি সাইফুদ্দিন বাদ পড়ছে, এটা খারাপ লাগছে। কারণ সাইফুদ্দিনের দেখছিলাম যে বিপিএল এর ডেট ওভার খুব ভালো বোলিং করছে। তো সাইফুদ্দিন আসলে কেন বাদ দিলে যে আসলে বুঝতে পারি নাই। লিটন দাস অফ ফর্মে রয়েছে, প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে সে কোনো জায়গায় হচ্ছে তাকে প্রুভ করতে পারছে না। 16 জন বা 17 জন নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু সাইফুদ্দিনকে রাখা যেত। তবে পক্ষে বিপক্ষে অনেক মত আছে। এবার দেখে নেব বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিশ্লেষণ।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আসলে জল্পনা কল্পনার শেষ নেই, তবে সবচেয়ে ভালো বিশ্লেষণ করতে পারবেন এমনই একজন আমার সঙ্গে রয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সব মিলিয়ে আপনার কাছে স্কোয়াডটা কেমন লাগলো? খুব বেশি চমক নাই। চমক বলতে বোঝাচ্ছে যে মানে 15 জনের যে স্কোয়াডটা, এটা কিন্তু স্বাভাবিক ছিল যে এরকমই একটা টিম হবে। খুব বেশি কম্পিটিশন ছিল না এই 15 জনের মধ্যে। কম্পিটিশন বলতে বোঝাচ্ছি আমি যেটা, যেমন সাপোজ ইন্ডিয়া টিমে যদি দেখেন যে 15 জনের বাইরে যে আরও 5 জন 7 জন প্লেয়ার বাদ গেছে, তারা একদম বলবো যে সমানে সমান। তো সিলেক্টরদের একদম চুল বলে সাদা করে দেয় যে কেমন কাকে নিবে না। তো বাংলাদেশ টিমের যেটা হয়েছে যে ধরনের খুব বেশি অপশন ছিল না, যেটা হচ্ছে যে রিসেন্টলি খেলেছে জিম্বাবুয়ের সাথে, ওখানে 2-1 হয়তো পারফর্ম করেছে, বাট এইটা পারফরমেন্স দেখেও কিন্তু আপনি বিচার করতে পারবেন না এগেন্স্ট জিম্বাবুয়ে, বিকজ ওখানে খুব একটা জিম্বাবুয়ের টিমের বোলিং খুব একটা ভালো ছিল না, ইনএক্সপিরিয়েন্স একটা টিম। ব্যাটিং ডিপার্টমেন্টও আমরা ভালো করি নাই, সেখানেও রান করি নাই, অনেক প্লেয়ার প্রুভেন প্লেয়ারও রান করি নাই। তো আলটিমেটলি ঘুরে ফিরে আপনার হিস্ট্রি দেখেই কিন্তু টিমটা বানানো হয়েছে, যে কারা কারা পিছনের দিকে ওগুলো রান করেছে, ওখান থেকেই সম্ভাব্য 15 জন বানানো হয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে যাবার আগে যে টিমটা একদম ওয়েল প্রিপেয়ার্ড, যে আপনি প্রত্যেকটা জায়গায় আপনি পুরা একদম রেডি টু প্লে, যে আপনি যদি ওই অবস্থানটা নাই। ভাইস ক্যাপ্টেন তাসকিন, ভাইস ক্যাপ্টেন মানে তো ক্যাপ্টেন, কোনো কারণে শান্ত প্রথম ম্যাচে যদি ইঞ্জুরি হতে পারে তাকে তো ক্যাপ্টেন্সি করতে হবে মাঠে। তো তাসকিন কি আসলে প্রিপেয়ার্ড কিনা, এই জায়গাগুলো বড় বড় গ্যাপ আছে। দলের উপর কি ওই কনফিডেন্সের জায়গাটা পাচ্ছেন? কনফিডেন্সটা নাই বলে তো আমি এই কথাটা বলছি, যে বিকজ হচ্ছে আমাদের রিসেন্ট পারফরমেন্স কিন্তু ওই কনফিডেন্সটা দিচ্ছে না। যখন আপনি ধারাবাহিকভাবে পারফর্ম করবেন তখন কিন্তু আপনি কিন্তু কনফিডেন্সটা চলে আসে। পারফরমেন্সের অভাব আছে, আমি বলবো কনফিডেন্সের ঘাটতি আছে। সব দলেই টপ অর্ডার ব্যাটসম্যানরা অনেক রান করে। বাংলাদেশে যদি দেখেন লিটন দাস, সৌম্য সরকার কিংবা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন যিনি, তারাও আসলে সেই রকম টাচে নেই। এই জায়গাটা কতটুকু মানে কনসার্নের? না, এটাই আমি বলছি যে বাংলাদেশ টিমের এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বড় একটা প্রবলেম আছে, আমরা হয়তো প্লেয়ার পাচ্ছি নামে, কিন্তু পারফরমেন্সটা কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপে ক্যারি করার জন্য, ওয়ার্ল্ড কাপে ভালো খেলার জন্য যে পারফরমেন্সটা দরকার, সেই পারফরমেন্সটা কিন্তু আমরা পাচ্ছি না। সাকিব যেমন আমি বলবো যে গত 2-3 বছর আগে সাকিবের একটা অলরাউন্ড পারফর্ম ছিল, যে বোলিং এবং ব্যাটিংয়ে নামলেই এটা রান। রিসেন্টলি কিন্তু ব্যাটিংয়েও সেই জায়গাটা আমরা পাচ্ছি না, সেই রিদমটা পাচ্ছি না। সাইফুদ্দিনের কথা আসছে কিংবা মেহেদী হাসান মিরাজের কথা আসছে, এই ক্রিকেটারদের এই দলে আপনি মিস করছেন কিনা? দুটো অপশন কিন্তু ভালো ছিল। আমি বলবো যে সাইফুদ্দিন নো ডাউট ভালো একটা অলরাউন্ডার, বিশেষ করে টোয়েন্টি ফরম্যাটের জন্য খুবই দরকার, ইউজফুল প্লেয়ার হয়ে থাকেন অলরাউন্ডার। কিন্তু আমার কাছে সাইফুদ্দিনের যে ব্যাপারটা, আমি জানি যে সম্ভবত ম্যানেজমেন্ট আমার মনে চিন্তা করেছেন, যে তার হিস্ট্রি বলে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেলো 2 একটা ম্যাচে যে খেলা পরে ইঞ্জুরিতে পড়ে যায়। আর একটা হচ্ছে মেহেদী মিরাজকে আমি বলবো যে খুব বেশি কাছাকাছি আমি একটা মনে হয় প্লেয়ারকে, ভালো প্লেয়ারকে মিস করে গেলাম আমার কাছে মনে হয়, কারণ ম্যাচিওর প্লেয়ার ছিল। এই প্লেয়ারটা অনেক লেভেলের, ভালো লেভেলের ক্রিকেট খেলেছে। টি20 ফরম্যাটে আপনার ওই দিনটাতে, স্পেসিফিক ওই দিনটাতে যদি টস ভাগ্য, উইকেট ভাগ্য যদি থাকে, আর আপনার নিজস্ব যে পারফরমেন্স আমরা করতে পারি, এখন যেটা করতে পারছি না, সেটা যদি ম্যাক্সিমাম আমরা 100তে যদি 100 ভাগে ঢেলে দিতে পারি, আপনি 1 বাই 1 ম্যাচ বাই ম্যাচ যদি আপনি ওইভাবে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক দূরে পৌঁছতে পারবেন। অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, তারা ওইভাবেই চিন্তা করে যে প্রত্যেকটা টুর্নামেন্ট, প্রত্যেকটা ম্যাচে তারা হচ্ছে ট্রফি চিন্তা করে। আমরা চিন্তা করি যে কখন একটা ওয়ার্ল্ড কাপ হবে, তার স্কোয়াড নিয়ে আমরা মানে অনেক আলাপ আলোচনা, কিন্তু তাদের হয়তো দেখা গেলো যে অনেক আগে থেকে প্ল্যান হয়ে বসে আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি বিশ্লেষণ করছিলেন বাংলাদেশের যে বিশ্বকাপ দলটা ঘোষণা হয়েছে সেটি নিয়ে বিশ্লেষণ করছিলেন। তিনি আশা করছেন এবারের বিশ্বকাপে কোনো একটা মিরাকেল হবে। 3 দিনের সফরে আবারও ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মন্ত্রী পর্যায়ের 3 জনের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রথম দিনেই গুটি কয়েক নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন লু। জানতে চান নির্বাচন পরবর্তী গণতন্ত্র, মানবাধিকার, শ্রমিক অধিকার, অর্থনীতি ও জলবায়ু বিষয়ে। যদিও বৈঠক শেষে গণমাধ্যম এড়িয়ে যান মাহফুজ আনাম, নূর খান লিটনের মতো সুশীলরা। আবারও ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত 17 মাসের মধ্যে এটি তার 3য় বাংলাদেশ সফর। মঙ্গলবার সকাল 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
বিমানবন্দর থেকে মার্কিন দূতাবাসে যান লু। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন, যেখানে অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেতা কল্পনা আক্তার, মানবাধিকার কর্মী নূর খান লিটন ও রানী ইয়ানিয়ান সহ কয়েকজন তরুণ অ্যাক্টিভিস্ট। তবে ঘণ্টা দেড়েকের বৈঠক শেষে গণমাধ্যমে এড়িয়ে যান মাহফুজ আনাম, নূর খান লিটনরা। তরুণ জলবায়ু কর্মী সোহানুর রহমান জানান, নির্বাচন পরবর্তী গণতন্ত্র, মানবাধিকার, অর্থনৈতিক অবস্থা ও জলবায়ু নিয়ে মূলত আলোচনা হয়েছে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশিদের মনোভাব সম্পর্কেও জানতে চান মার্কিন কর্মকর্তা। গণতন্ত্র, মানবাধিকার, আদিবাসী মানুষের অধিকার, শ্রমিক এবং এই আলোচনার একটা বড় জায়গা ছিল জলবায়ু পরিবর্তন, এবং ওনার এই মিশনের দুইটা প্রধান জায়গা ছিল, একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার, একটা জলবায়ু সম্পর্কে। রাজনৈতিক ইলেকশন পরবর্তী ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে, বাট সেটা এখানে আর বলা যাবে না। আমরা সবাই একমতে বলেছি আমরা কেউ প্যালেস্টাইনে গণহত্যাকে আমরা সমর্থন করি না। নির্বাচনের আগে দুইবার বাংলাদেশ এসে ডোনাল্ড লু ছোটাছুটি করেন রাজনৈতিক মহলে। তবে এবারের সফরের এজেন্ডা পুরোটাই ভিন্ন। 3 দিনের সফরের উদ্দেশ্য সম্পর্ক জোরদার করা। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ঢাকা সফরে দুই দেশের সহযোগিতার সম্পর্ক ছাড়াও জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড লু। বুধবার পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড লু। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গেও আলোচনা হবে তার। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও তাদের ভিসা নীতি সহ কোনো ইস্যুকেই আমরা কেয়ার করি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, তাকে সরকার আমন্ত্রণ করেনি, নিজেদের প্রয়োজনে তারা এদেশে এসেছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে, তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে। আমরা দাওয়াত করে কাউকে আনছি। তারা কি করছে না করছে জানি না। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। ডোনাল্ডুর ওপর বিএনপির আন্দোলন নির্ভর করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে তিনি কথা বলেন। জনগণ আন্দোলন করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার যারা বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে, বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই আমরা যে আন্দোলন করছি, সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। শিগগিরই আবারও ফিলিস্তিনে খাদ্য সহায়তা পাঠাবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধনে অংশ নেন হাসান মাহমুদ। এ সময় বক্তারা জাতিগত নিধনের বিরুদ্ধে বিশ্ব বিবেককে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পশ্চিমা বিশ্বে সমালোচনা করে তারা কয়েক দশক ধরে মুসলমানদের ওপর এমন নির্যাতনের প্রতিবাদ জানান। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি আজকে ফিলিস্তিনি মুক্তিকামীর মানুষের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের দোসরে রূপান্তরিত হয়েছে, এই নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। এবং বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসীতে আসন থেকে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মহাসমারোহে নিজের মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদীর আগমনে সাজানো হয় গোটা বারাণসী। সকালে গঙ্গা নদীর তীরে পূজা দিয়েছেন তিনি। 18তম লোকসভা নির্বাচনের শেষ ধাপে ভোট গ্রহণ হবে বারাণসীতে। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্যরকম আনন্দ রাখতেছে
লাগতেছে আজকে আমার ছেলেকে পাইছি, এইটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দ্বিতীয়বার জীবন পেলে মানুষের যেরকম অনুভূতি হয় ওই রকমই একটা অনুভূতি আর কি। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। 64 দিন পর স্বজনদের কাছে পেয়ে অশ্রুসিক্ত হাসি জলদস্যু মুক্ত 23 নাবিকের। চট্টগ্রামে ফুল দিয়ে বরণ, সুস্থভাবে ফেরায় স্বস্তির নিঃশ্বাস। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ঢাকায় ডোনাল্ড লু। কোনো দলের সঙ্গে করবেন না দেখা, মাথা ব্যথা নেই আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্র নয় জনগণের ভরসা বিএনপির। এবং টাইগারদের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা। নতুন চমক তাসকিন সহ অধিনায়ক। বাজে পারফরমেন্সের পরও লিটন সম স্কোয়াডে, শুধু বলির পাঠা সাইফুদ্দিন, অভিমত সমর্থকদের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।